You are watching Magic Box Entertainment. বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 52তম গল্প স্বীকৃতি। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 52তম গল্প স্বীকৃতি। বৈষয়িক ব্যাপারে আমার ভাগ্য তুলনামূলক ভালো বলা চলে, তবে আকস্মিক ভাগ্য লাভ কখনো কখনো ভয়ঙ্কর কিছু ডেকে আনে জীবনে। সারা জীবন বিয়ে থা করিনি, উপার্জনের স্বার্থে কখনো আবার অলৌকিক কিছু টানে ঘুরে বেরিয়েছি বাংলার প্রত্যন্ত গ্রামে গ্রামে। সত্যি কথা বলতে, সম্পর্কের নিরিখে আত্মীয় যাদের বলা হয় তাদের সঙ্গে নিয়ম করে যোগাযোগ কখনোই রাখতে পারিনি। অবশ্য সুসম্পর্ক সবার সঙ্গেই বজায় ছিল। আমার এক পিসিমা, হঠাৎ করে তার একখানা চিঠি যদি আমার কাছে এসে না পৌঁছাতো তবে তার কথা একরকম ভুলেই গেছিলাম। এতদিন পরে আমার কথা মনে পড়েছে কেন, সেই প্রশ্ন মাথায় আসতেই কিছুটা দুশ্চিন্তা হলো। ঝটপট চিঠিখানা খুললাম। স্নেহের বিষ্টু, আশা করি ফুল পিসিকে ভুলে যাসনি। একবারটি মনে হয় না বুড়ি পিসিটাকে একবার চোখের দেখা দেখি? মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আশা করি সুখে শান্তিতে আছিস। আমার শরীরের অবস্থা বিশেষ ভালো নয়। এ বাড়িতে তো এখন আর কেউ নেই। এক এক করে সবাই ইহলোকের মায়া ত্যাগ করেছে। আমিও মনে হয় খুব বেশি দিন থাকবো না। আমার যাওয়ার সময় হয়ে এসেছে। তোর এই বুড়ি পিসিটার এটা শেষ আবদার। কতক্ষণ আছি তো জানি না, তার আগে তোকে একটিবার দেখতে চাই বাবা। যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকিস তবু সে কাজটা একটু থামিয়ে একটিবারের জন্য আয় বাবা। আমি তোর অপেক্ষায় রইলাম। চিঠির বক্তব্য পড়ে দুশ্চিন্তা হলো। 6-7 বছর আগে একবার পিসির ওখানে গিয়েছিলাম। যেভাবে চিঠিতে লিখেছে তাতে মন আমার অস্থির হয়ে উঠল। কি জানি কি অবস্থা। এমন আক্ষেপ জড়ানো ডাক উপেক্ষা করার সাধ্য আমার নেই। অতএব জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে পরদিন সকালেই রওনা হলাম চিলকুড়ি গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামেই আমার পিসির বিয়ে হয়েছিল। পিসে মশাইয়ের বাবা
নরেন্দ্র চাটুর্যে ছিলেন গ্রামের বেশ প্রভাবশালী সম্ভ্রান্ত ব্যক্তি। সেই সুবাদে বিস্তর বিষয় সম্পত্তি ছিল পরিবারের। এমনকি পিসে মশাই পরবর্তীতে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। কিন্তু শুধু বৈভব মানুষকে শান্তি দেয় না। পিসে মশাইয়ের আরেকজন ভাই ছিল। হঠাৎ করেই তার অদ্ভুত এক রোগে মৃত্যু হয়। ছেলের মৃত্যু শোকে পিসে মশাইয়ের বাবাও এর কিছুদিনের মধ্যে মারা যায়। পিসির একজনই মাত্র মেয়ে ছিল। আমার সেই দিদিও যখন তার বয়স 20-21, সেই সময় হঠাৎ করেই আত্মহত্যা করে। দিদির আত্মহত্যার খবর যদিও আমরা কিছুদিন পরে পেয়েছিলাম। এই পরপর মৃত্যুতে গোটা পরিবার একেবারে ভেঙে চুরে যায়। শান্তির যে আবহ পরিবারে ছিল তা চিরতরে বিদায় নেয়। পিসে মশাই এরপরে আরো অনেক দিন বেঁচে ছিলেন। 6-7 বছর আগে পিসে মশাইয়ের মৃত্যুতেই আমি সেখানে শেষবারের মতো গিয়েছিলাম। যাত্রাপথে এইসব কথা যখন মনে পড়ছিল তখন ভারাক্রান্ত হয়ে উঠেছিল মন। যাই হোক, এইসব স্মৃতিচারণ করতে করতে পৌঁছালাম সেই চিলকুড়ি গ্রামে। এখনো পর্যন্ত এই গ্রামের সবচেয়ে বড় বাড়ি ওটাই। অনেক আগে তৈরি সেই বাড়িকে জমিদার বাড়ি বললে অত্যুক্তি হয় না। সামনে সারিবদ্ধ মোটা মোটা থাম, পুরনো দেওয়ালে সাদা রঙের প্রলেপ। পিসির বাড়ির দিকে হাঁটতে হাঁটতে সেই পুরনো ছবি চোখে ভেসে উঠেছিল। যখন সেই বাড়ির সামনে উপস্থিত হলাম তখন দেখা মাত্র মন বিষণ্ণ হয়ে উঠল। যে বাড়ি এক সময়ে শুভ্র রঙে রঙিন হয়ে থাকত, সেই রং এখন ম্লান হয়েছে। সাদা রঙের উপরে জমেছে ময়লা। এদিকে ওদিকে শ্যাওলার রেখা অঙ্কিত হয়েছে দেওয়ালের গায়ে। তাছাড়া বাড়ির সীমানার মধ্যে যে বিস্তৃত জমি রয়েছে তা সব সময় পরিপাটি থাকত। এখন সেখানে অযত্নের ছাপ, আগাছা, ঘাস ইত্যাদি গজিয়ে উঠেছে। ভরা সংসার পরপর মৃত্যুতে যে সবটুকু জৌলুস হারিয়ে ফেলেছে সেই দলিল বহন করছে সমগ্র দৃশ্য। ফটকের দুপাশে দুখানা সিংহের মূর্তি দাঁড়িয়ে আছে ঠিকই, তবে তার অতীতের সৌন্দর্য এখন আর নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ফটক ঠেলে ভিতরে ঢুকলাম। শেষবার যখন এখানে এসেছিলাম তখনও প্রাণের স্পর্শ ছিল এখানে। এখন যেন মনে হচ্ছে কোনো অদৃশ্য অন্ধকার সম্পূর্ণ জায়গাটাকে গ্রাস করেছে। তার প্রভাবে সব কিছুই কেমন প্রাণহীন হয়ে পড়েছে। সদর দরজার সামনে পৌঁছে হাঁক দিলাম, পিসি। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই বেশ জোরে একটা শব্দ করে কাঠের দরজাটা খুলে গেল। দরজার ওপারেই চোখে পড়ল দাঁড়িয়ে আছে ফুল পিসি। কিন্তু কি অদ্ভুত চেহারা হয়েছে পিসির! এই 5-7 বছরে যেন 20-25 বছর বয়স বেড়ে গেছে। শরীর অত্যন্ত রুগ্ন, চুলগুলো প্রায় সব পেকে গেছে। শরীরে যে রোগ বাসা বেঁধেছে তা বেশ বোঝা যায়।
আমি প্রথমেই দরজা পেরিয়ে ভিতরে ঢুকে পিসিকে প্রণাম করলাম। থাক থাক বাবা, ভালো আছিস তো? হ্যাঁ পিসি, আমি ভালো আছি, কিন্তু তোমার এ কি অবস্থা? আমার আর কি অবস্থা, বয়সকে কি এড়িয়ে যাওয়া যায় রে? সময় হয়ে এসেছে, তারই সব ছাপ ফুটে উঠছে শরীরে। ডাক্তার দেখাও। দেখিয়েছি, তবে ডাক্তার কোনো রোগই খুঁজে পায়নি। ছাড় তো আমার কথা, তুই তুই স্নান সেরে আয়, বেলা হয়েছে, তোকে খেতে দিচ্ছি। তখন দুপুর প্রায় 1টা বাজে। সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছিল। অতএব আর কথা আপাতত না বলে স্নান করতে গেলাম। ফিরে আসার পর পিসি রাজকীয় পুরনো ধাঁচের একটা কাঁসার থালাতে ভাত বেড়ে দিল। প্রত্যেক মানুষের হাতের রান্নার একটা নির্দিষ্ট স্বাদ গন্ধ থাকে। এত বছর পরে পিসির হাতের রান্না মুখে দিতে সেই পুরনো স্বাদের স্মৃতি আমায় জড়িয়ে ধরল। তুমিও একসঙ্গে খেয়ে নাও না পিসি। খাবো খাবো, তুই আগে খেয়ে ওঠ দেখি, তোকে দিয়ে নিই, তারপর বসছি। পিসি, তুমি কাজ করে দেওয়ার জন্য একটা লোক তো রাখতে পারো। শরীর তোমার খারাপ, তার মধ্যে এই রান্না করার ধকল। আমি রান্না করেছি সেটা বুঝতে পেরেছিস? তোমার হাতের রান্নার স্বাদ আমার জিভে লেগে আছে, হ্যাঁ, কোনোদিন ভুলবো না। লক্ষ্য করলাম পিসির চোখের কোণায় স্নেহভরা আনন্দের অশ্রু চিকচিক করছে। আমার খাওয়া দাওয়া শেষ না হওয়া পর্যন্ত পিসি অভুক্ত থাকবে, তাই একটু তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। ডান দিকের পিসে মশাইয়ের ঘরটা গোছানো আছে, ওই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। সে ঘর থেকে বেরিয়ে এলাম। মনে আছে, খুব ছোটবেলায় এই বাড়িতে এসে মাঝে মাঝে থাকতাম। বাড়িটা দোতলা, কাঠের সিঁড়ি বেয়ে ছাদে ওঠা যায়। চারপাশে গাছপালার সারির মাঝে ওই ছাদ যেন এক শান্তির ঠিকানা। নিচতলা উপরতলায় মিলিয়ে 7খানা শোয়ার ঘর রয়েছে। স্নানের ঘর, রান্নাঘর আর বিরাট বড় একটা বসবার ঘর নিচের তলায়। আমি সেই পিসে মশাইয়ের ঘরে এলাম। কাঠের দরজা খুলতেই পুরনো বাড়ির একটা অদ্ভুত গন্ধ নাকে পৌঁছালো। কাঠের কালো হয়ে যাওয়া পালঙ্ক পরিপাটি করে সাজানো, দেওয়ালে পিসে মশাইয়ের একটা ছবি। জল রঙে আঁকা ছবিটা দেখলে মনে হয় সত্যি একজন মানুষ ওখানে বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পথের ক্লান্তি তার উপরে খাওয়া দাওয়ার পর শরীর সত্যি বিছানা খুঁজছিল। অতএব 1-2 মিনিট ঘরের ভিতরে পায়চারি করবার পর বিছানায় শুয়ে পড়লাম। তবে ঘুম এলো না। কেমন একটা অস্বস্তি হতে লাগলো শরীরে। সেই অবস্থায় এপাশ ওপাশ করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক এমনভাবে কেটে যাওয়ার পর ভেজানো ঘরের দরজার উপরে একটা টোকা পড়ল। পর মুহূর্তেই ভেসে এলো পিসির কণ্ঠ। বিষ্টু, এসো পিসি। আমি উঠে বসলাম। হাতে একগোছা কাগজ নিয়ে পিসি ঢুকে এলো ঘরের ভিতরে। বিছানার পাশেই একটা চেয়ার ছিল কাঠের, সেটাকে সামান্য টেনে বসলো পিসি। দেখ বাবা, আমার আর 3 কুলে কেউ নেই তুই ছাড়া। সবই জানিস, এক এক করে কি ঝড় গেছে আমাদের এই সংসারের উপর থেকে। আমার শ্বশুর মশাই বয়সকালে অনেক সম্পত্তি করেছিলেন, তোর পিসে মশাইও সেই সম্পত্তি সারা জীবন আগলে রেখেছেন।
সম্পত্তি আরও বাড়িয়েছেন জীবনভর। অথচ অথচ ভোগ করবার তো কেউ নেই। আমারও সময় হয়ে এসেছে, কতক্ষণ আছি জানি না। তাই তাই আমি চাই চলে যাওয়ার আগে এই সম্পত্তি উপযুক্ত কারোর হাতে দিয়ে যেতে। সব ব্যবস্থা আমি করেই রেখেছি। এই নে, এইগুলো ধর। কি এগুলো? এ তো দেখছি কোর্ট পেপার। হ্যাঁ, সমস্ত সম্পত্তি আমি তোর নামে করে দিয়েছি। কিন্তু পিসি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। শুধু একটা কথা তোকে দিতে হবে বাবা। সত্যি কথা বলতে আমি জানতাম পিসে মশাইয়ের বংশে উপযুক্ত আর কেউ নেই যাকে এই সম্পত্তি দেওয়া যায়। তাই আপত্তি করতে চাইলাম ঠিকই, কিন্তু আমার পরিবর্তে অন্য কারো কথা মাথায় এলো না। পিসির কথার উত্তরে বললাম, বলো। এই বাড়ি করেছিলেন আমার শ্বশুর মশাই। এই বাড়িটাকে তোর পিসে মশাই খুব ভালোবাসতো। শুধু এটুকু কথা দে, এই বাড়িটা যেন ভেঙে ফেলা না হয়। পিসির কথাগুলো শুনে গলা কেমন বুজে এসেছিল, তাই কোনো শব্দ না উচ্চারণ করে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আমার কর্তব্য শেষ হলো, তুই এবার বিশ্রাম নে। এবার আমি শান্তিতে পরপারে যেতে পারবো। চেয়ার ছেড়ে উঠে ধীর পদক্ষেপে হাঁটতে হাঁটতে পিসি ঘর থেকে বেরিয়ে গেল। আমি কেমন পাথরের মূর্তির মতো বসে রইলাম। হঠাৎ উদ্ভূত এই পরিস্থিতিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। হাতে ধরা আদালতের কাগজগুলো অন্যমনস্ক হয়ে একবার উল্টে পাল্টে দেখলাম, তারপর সেটা বিছানার এক পাশে রেখেই শুয়ে পড়লাম। সন্ধ্যার কিছু আগে যখন উঠলাম, তখন কানে ভেসে আসছিল আকাশে মেঘের মৃদু গর্জনের শব্দ। পিসির সঙ্গে একবার দেখা করে ছাদের দিকে গেলাম। ছোটবেলার কত স্মৃতি এখানে রয়েছে, কত ছোটাছুটি, কত কি। দরজা খুলে ছাদে গিয়ে দেখলাম চারপাশের আলো কমে এসেছে। আকাশে ধীরে ধীরে ঘনাচ্ছে কালো মেঘ। মেঘের গায়ে খেলে যাচ্ছে বিদ্যুতের ঝিলিক। বাতাস একেবারে থমকে গেছে। মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠবে, প্রচণ্ড ঝড়। ছাদেই বেশ কিছুক্ষণ কাটালাম। ঝড় যেন বিশেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছে। যখন দিনের আলো নিঃশেষ হয়ে গেল, তখন দরজা বন্ধ করে ফিরে এলাম নিচে। সবেমাত্র তখন ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে। খানিক পরে বৃষ্টির গতি সামান্য বাড়ল। বৃষ্টির গতি বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং হল। অন্ধকারে হ্যারিকেনের আলোয় কিছুক্ষণ গল্প করলাম পিসির সঙ্গে। একটু পরে পিসি যখন রান্না করতে গেল, তখন আমি চেয়েছিলাম পিসিকে সাহায্য করতে, তবে পিসি একরকম ধমক দিয়ে আমাকে ফেরত পাঠিয়েছে। রাত ৯টা নাগাদ যখন খেতে বসলাম, তখন রীতিমতো ঝড় শুরু হয়েছে বাইরে। মোটা পুরনো দেওয়াল, শব্দ সহজে ভিতরে পৌঁছায় না, তবুও এমন প্রবল ঝড় যে স্পষ্ট অনুভব করা যাচ্ছে। সব কিছু মেটার পর মনে অদ্ভুত এক অস্বস্তি নিয়ে নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম। প্রকৃতির সেই
ছন্নছাড়া তাণ্ডব এক নাগাড়ে চলতে লাগল। মুহুর্মুহু বজ্রপাতের শব্দ চাবুকের মতো আছড়ে পড়ছে ধরিত্রীর উপরে। আমার মনের সেই অজ্ঞাত অস্বস্তি প্রকৃতির এই তাণ্ডবের সঙ্গে এক সুরে বেজে চলেছে। ওই অশনির নাদ যেন অজ্ঞাত কোনো অমানিসার বার্তা বয়ে আনছে। সকালে যখন ঘুম ভাঙল তখন প্রকৃতি শান্ত। বিছানা ছেড়ে উঠে প্রাতঃকর্ম সারলাম। পিসিকে দেখছি না। বরাবর দেখেছি পিসি খুব ভোরে উঠে পড়ে। হতে পারে বার্ধক্যের জন্য এখন বেলা হয় উঠতে। আমি সিঁড়ি বেয়ে একবার ছাদে গেলাম। পূব আকাশে সূর্য সবেমাত্র উঁকি দিয়েছে। সেই সোনালি আভা বর্ষায় ধুয়ে যাওয়া সবুজ পাতার উপরে পড়ে ঝিকমিক করছে। গতদিন সেই যে অদ্ভুত এক অস্বস্তি হচ্ছিল তা এখন অনেকটাই ফিকে হয়েছে। এমন পরিবেশে সকালের আদুরে স্নিগ্ধ বাতাস মনের সব ক্লান্তি মুছে দিচ্ছে। হঠাৎ আকাশের দিকে নজর গেল। অকারণে নয়। এক ঝাঁক কাকের কলরব কানে যেতে সেদিকে নজর পড়েছে। বিস্মিত হলাম দেখে। ঝলমলে আকাশের বুকে ঘূর্ণির মতো উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক কাক। তাদের কর্কশ ডাক সকালের এই স্নিগ্ধতাকে হঠাৎই বিষিয়ে তুলল। আর ভালো লাগলো না। নিচে ফিরে এলাম। পিসি এখনো ওঠেনি। নিজেই রান্নাঘরে গিয়ে বিস্তর খোঁজাখুঁজি করে চা পাতার কৌটোটা পেলাম। নিজের মতো কিছুটা চা বানিয়ে এনে ঘরে বসে সেটুকু পান করলাম। পেয়ালাটা রান্নাঘরে ধুয়ে রেখে আসার সময় মনের মধ্যে কেমন খটকা তৈরি হলো। পিসির ঘরের দরজার সামনে গিয়ে ভেজানো দরজার উপরে একটা টোকা দিয়ে ডাকলাম, পিসি। কোনো সাড়া নেই। এই ঘরেই তো পিসি শুয়েছিল। তবে কি রাতে অন্য ঘরে চলে গেছে? আবার একবার ডাকলাম, পিসি। একইভাবে অপর প্রান্ত থেকে কোনো সাড়া এলো না। কি মনে হতে দরজায় ঠেলা দিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকতেই দেখতে পেলাম মশারির ভিতরে পিসি শুয়ে রয়েছে। ব্যাপার কি? বিছানার কাছে গিয়ে আরো কয়েকবার ডাকলাম, পিসি, পিসি, ও পিসি। পিসি বিকারহীন পাথরের মূর্তির মতো এখনো শুয়ে রয়েছে। মশারিটা সামান্য তুলে ঘুম ভাঙাতে সামান্য ঠেলা দেওয়ার জন্য হাত বাড়িয়ে পিসিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সত্যিটা বুঝতে পারলাম। পিসির শরীরটা শক্ত আর শীতল হয়ে রয়েছে। পিসির আত্মা জরাজীর্ণ এই মানব দেহের বন্ধন থেকে মুক্ত হয়েছে। আমার চোখ ভিজে উঠল। পিসি যেন আমার অপেক্ষাতেই বেঁচে ছিল। ওই অসমর্থ শরীর নিয়ে গত রাতেও
নিজে রান্না করে আমাকে খাইয়েছে, তারপর নিঃশব্দে বিদায় নিয়েছে। মানুষের মৃত্যু অনিবার্য, আমরা সবাই জানি ঠিক একদিন মায়ার বাঁধন ছিন্ন হবে। তবুও আমরা ভালোবাসি, সম্পর্কের বাঁধনে জড়িয়ে ফেলি নিজেকে, আর সেই সম্পর্ক ছিন্ন হলে অশ্রু ঝরাই। সব ব্যবস্থা তো আমাকেই করতে হবে, অতএব একসময় উঠে দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আশেপাশের লোকজনকে খবর দিলাম। কয়েকজন এলো, একজন ডাক্তারকে ডেকে পাঠানো হলো। আর এই সময় একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। কয়েকজন মাঝবয়সী লোক আর এক বৃদ্ধ ছাড়া আর কেউ বাড়ির ত্রিসীমানায় ঢুকল না। সবাই নিজেদের মধ্যে কি সব ফিসফিস করে বলা বলি করছিল। সে সময় এইসব বিষয় নিয়ে ভাববার মতো পরিস্থিতি ছিল না। সব রকম ব্যবস্থা করে পিসির প্রাণহীন দেহ নিয়ে চললাম গ্রামের শ্মশান ঘাটে। সম্পর্কের অস্তিত্বটুকু পুড়িয়ে নিঃশেষ করে ফিরে এলাম। একে একে পাড়া প্রতিবেশী যারা এসেছিল সবাই বিদায় হলো। গতকালও পিসি আমায় রেঁধে যত্ন করে খাইয়েছে, আর আজ সেই মানুষটা চিরকালের মতো হারিয়ে গেছে। বিষণ্ণ মনে স্মৃতির তল খুঁজে দেখার যুদ্ধ চলতে লাগল। সারা দিন এভাবে কাটার পর বিকেলের দিকে এক প্রতিবেশী, ওই যে বলেছিলাম বয়স্ক ভদ্রলোক, তিনি এলেন আমার সঙ্গে দেখা করার জন্য। কিছুক্ষণ কথা বলে ভদ্রলোক বিদায় হলেন। একটু রাত হতে নিয়ম অনুযায়ী আহার করে ভারাক্রান্ত মনে শুয়ে পড়লাম বিছানায়। এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুম নামল দু চোখে। হঠাৎ অপ্রত্যাশিত একটা শব্দ কানে আসতে ঘুমের ঘোর কাটে আমার। আমি ছাড়া এখন এই গোটা বাড়িতে কোনো মানুষ নেই, তবে ওই শিশুর কান্না কোথা থেকে ভেসে আসছে। শব্দ শুনে তো মনে হচ্ছে এই বাড়ির কোনো ঘর থেকে ভেসে আসছে ওই বদ্ধ অনবরত কান্না। উঠলাম বিছানা ছেড়ে, অন্ধকার হাতড়ে বৈদ্যুতিক আলোর সুইচ বোর্ডের দিকে এগিয়ে আলোর সুইচটা চাপলাম। সম্ভবত লোডশেডিং হয়েছে, আলো জ্বলল না। টর্চখানা মেঝেতে রাখা আমার ব্যাগের ভিতরে রয়েছে। অন্ধকারে সাবধানে আন্দাজে এগিয়ে ব্যাগ খুলে টর্চটা বের করলাম। ওটাকে জ্বালাতে তীব্র আলো তাৎক্ষণিকভাবে দৃষ্টির অসহ্য মনে হলো, তবে পরক্ষণেই চোখ সয়ে এলো। কান্নার শব্দ এখনো একই রকম ভাবে ভেসে আসছে। সঙ্গতিহীন এই শব্দ আমার শরীর জুড়ে শিহরণ জাগাচ্ছে। দরজার কাছে এগিয়ে সেটাকে খুললাম। এই নিশুতি রাতে ওই দরজার শব্দ বিকট মনে হলো। ঘরের চার দেওয়ালের মাঝে
আমার টর্চের আলো যতটা জোরালো মনে হয়েছিল, ঘরের বাইরে সেই আলো অপ্রতুল মনে হল। বাতাসে কেমন যেন পাতলা কুয়াশার মতো কিছু মিশে রয়েছে। নাকে ভেসে আসছে অদ্ভুত এক সুবাস। পিসির ঘরের দরজার সামনে এসে পৌঁছালাম। না, এই ঘর থেকে শব্দটা আসছে না। আমার সব ইন্দ্রিয় অত্যন্ত সজাগ হয়ে রয়েছে। সতর্ক পদক্ষেপে ওই শিশুর কান্না অনুসরণ করতে লাগলাম। এতক্ষণ মনে হচ্ছিল শব্দটা নিচের তলাতেই কোথাও হচ্ছে। হঠাৎ মনে হলো নিচে নয়, শব্দটা আসছে দোতলার কোনো ঘর থেকে। কাঠের সিঁড়ি বেয়ে যখন দোতলার দিকে এগোলাম, তখন সেই শব্দ কিঞ্চিত বৃদ্ধি পেল। শেষ পর্যন্ত শব্দকে অনুসরণ করে একটা ঘরের দরজার সামনে এসে পৌঁছালাম। দরজাটা খোলার জন্য হাত বাড়ালাম দরজার হাতলের দিকে। ঠিক এমন সময় হঠাৎ মনে হলো আমার পিছনেই কেউ অন্ধকারে এপাশ থেকে ওপাশে সরে গেল। আমি এক ঝটকায় ঘুরে টর্চের আলো ফেললাম সেদিকে, কিন্তু এক রাশ শূন্যতা ছাড়া আর কিছুই নজরে পড়ল না। কান্নার শব্দ তখনও হয়ে চলেছে এক নাগাড়ে। সেই শব্দের সঙ্গে ঝিঁঝির ডাক মৃদু হয়ে মিশে আমার কানে পৌঁছাচ্ছে। মন একাগ্র করে দরজায় হাত দিলাম। সঙ্গে সঙ্গে দরজাটা অদ্ভুতভাবে খুলে গেল, যেন আমি ধাক্কা দেওয়ার মুহূর্তের খণ্ডাংশ সময় আগে একই সঙ্গে কেউ ওই দরজায় ঠেলা দিয়েছে। টর্চের আলো ফেলে ভিতরে ঢুকলাম। সেই আলোয় ঘরের ভিতরটা আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে যে দৃশ্য আমার চোখে ভেসে উঠল, তাতে মনে হলো আমার বুকের উপরে মহাকাশ থেকে হিমালয়ে সমান একটা পাহাড় আছড়ে পড়েছে। পরিপাটি করে সাজানো একটা বিছানার উপরে একটি শিশু হাত পা নাড়তে নাড়তে এক নাগাড়ে কেঁদে চলেছে। শিশুটির আকৃতি অত্যন্ত ছোট। সদ্য জন্ম নেওয়া শিশুর 2/3 হবে। গায়ে লেগে রয়েছে চাপ চাপ রক্ত। নাভির সঙ্গে রয়েছে হাতখানেক লম্বা একটা নাড়ি। এমনটা হওয়া যে অসম্ভব তা আমি জানি, কিন্তু এই বাড়িতে এমন অতিলৌকিক ঘটনা ঘটছে কি করে? গতকালও তো আমি ছিলাম এখানে, কই এমন কিছু যে এখানে আছে তার বিন্দু মাত্র আভাস তো পাইনি। আশ্চর্য অতিলৌকিক দৃশ্যের দিকে যখন আমার দৃষ্টি নিবদ্ধ, মন নিমগ্ন, হঠাৎ করেই মনে হলো আমার পিছনে খোলা দরজার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটু আগেও এমন অনুভূতি আমার হয়েছে। মনে হয়েছিল কেউ চোখের পলকে চলে গেল আমার পিছন থেকে। মুখ ঘুরিয়ে টর্চের আলো ফেললাম সেদিকে।
চোখের পলকে একটা ঝাপসা মূর্তি দরজার সামনে থেকে সরে গেল। খুব স্পষ্ট নয়, তবু মনে হলো এক নারী মূর্তি, পরনে কালো রঙের শাড়ি, চুলগুলো বিক্ষিপ্ত। সেই পলকের দেখায় এর চেয়ে বেশি কিছু বুঝতে পারিনি আমি। একটু এগিয়ে দরজার বাইরে আলো ফেলে দেখলাম, এখন আবার সব দিক একদম ফাঁকা। অন্য ঘরগুলোর দরজা বন্ধ। কেউ যদি ছুটে ওই ঘরগুলোতে ঢুকে পড়ার চেষ্টা করে, তবে অবশ্যই দরজায় সামান্য হলেও শব্দ হবে। কই, তেমন কোনো শব্দ তো কানে আসেনি। হঠাৎ খেয়াল হলো, এসবের মাঝে কখন যেন সেই ক্রমাগত কান্নার শব্দ বন্ধ হয়েছে। পিছনে ফিরলাম। এখন সেই বিছানা একদম ফাঁকা। এই কয়েক মুহূর্ত আগেও ওখানে যে ওই রকম রক্ত মাখা এক শিশুর শরীর ছিল, তার কোনো চিহ্ন এখন নেই। ভুল যে আমি দেখিনি সে বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু এসবের কারণ কি? যদি তেমন কিছু এখানে থাকে, তাহলে পিসি আমায় কিছু বলেনি কেন? চিন্তাগুলো জট পাকিয়ে যেতে লাগলো। আমি সেই ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচের তলায়। ঠিক যখন পিসির ঘরের দরজার সামনে আমি, ঠিক সেই মুহূর্তে একটা অস্পষ্ট ফিসফিসে শব্দ আমার মাথার চারপাশে পাক খেয়ে রাত্রির অনন্ত নিস্তব্ধতায় বিলীন হয়ে গেল। একটা কিছু শব্দ স্পষ্ট বুঝতে পারলাম না। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে আবার এগিয়ে চললাম। নিজের ঘরের সামনে এসে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ঘরের বৈদ্যুতিক আলোটা দপ করে জ্বলে উঠল। দরজা বন্ধ করে আলোটা নিভিয়ে আমি সে রাতের মতো শুয়ে পড়লাম বিছানায়। পরদিন সকাল 10টা নাগাদ গতকাল বিকেলে যে ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি এলেন। ভদ্রলোকের নাম বিনয় আদক। বয়স যা, তাতে মনে হয় পিসে মশাইয়ের সমবয়স্ক হবে। আশ্চর্য যে আর কোনো প্রতিবেশী খোঁজ খবর নিতে আসেনি। একবার মনে হলো গত রাতের অদ্ভুত অভিজ্ঞতার কথা ভদ্রলোককে জানাই। পরক্ষণে কি মনে হতে নিজেকে সংবরণ করলাম। অশৌচ অবস্থায় যা করণীয় সেসব করে সারাদিন কাটল। বিকেলের দিকে আর ঘরে থাকতে ইচ্ছে হলো না। একটু ছাদে গেলাম। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তার সেই আগ্রাসী তেজ এখন আর নেই। মৃদু বাতাস তীর করে বয়ে চলেছে। আকাশের এদিকে ওদিকে বিক্ষিপ্ত মেঘ রয়েছে। পাখির দল বাসার দিকে রওনা হয়েছে। এসব দেখতে দেখতে ছাদেই পায়চারি করছিলাম। পিসির মৃত্যু আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করেছিল। সেই দুঃখ যাপনের অবসরেই গত রাতের ঘটনা
ভাবনার বৃহৎ অংশের দখল নিয়েছে। অনবরত মাথায় অসংখ্য প্রশ্ন কিলবিল করছে। মুক্ত ছাদে যখন এসব ভাবনায় মন নিমগ্ন, তখন হঠাৎ আমার দৃষ্টি গেল আমি যেখানে রয়েছি ঠিক তার উল্টো দিকে। ছাদের অপর প্রান্তে সুরক্ষার জন্য যে কোমর সমান উঁচু পাঁচিল রয়েছে, তার উপরে একজন দাঁড়িয়ে আছে। পরনে কালো শাড়ি, কোমর সমান লম্বা চুল পিঠের উপরে এলোমেলো হয়ে আছে। লম্বা আঁচলখানা ছাদের মেঝেতে লুটিয়ে রয়েছে। নিশ্চিত নই, তবু মনে হলো গত রাতে দরজার সামনে এই মূর্তিকেই আমি দেখেছিলাম। মুহূর্তের জন্য কর্তব্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। দ্রুত নিজেকে সামলে ডাক দিলাম, কে আপনি? ওখানে উঠেছেন কেন? কোনো সাড়া নেই। আমার কথার কোনো প্রত্যুত্তর তো দূরে থাক, মনে হলো যেন আমার কথা ওই নারী মূর্তির কানে অবধি পৌঁছায়নি। আমি কয়েক পা এগোতেই চোখের পলকে সেই মূর্তি ওখান থেকে নিচে ঝাঁপ দিল। এই ঘটনায় আমি হতভম্ব হয়ে গেলাম। ছুটে গেলাম সেইখানে। তৎক্ষণাৎ তাকালাম নিচের দিকে। তাকাতেই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। শরীরে অনুভব করলাম এক বরফ শীতল স্রোত। এইমাত্র এখান থেকে ঝাঁপিয়ে পড়েছে একজন, অথচ নিচে কিচ্ছু নেই। জায়গাটা এমন যে এখান থেকে ঝাঁপিয়ে নিচে পড়লে কোনোভাবেই মানুষের বেঁচে থাকার কথা নয়। ঠিক সেই মুহূর্তে আবার আমার মাথার চারপাশে একটা ফিসফিসে কণ্ঠ পাক খেয়ে গেল। স্বীকৃতি চা। এবার কথাটা আমি স্পষ্ট শুনতে পেলাম, কিন্তু কে কিসের স্বীকৃতি চাইছে, কেন চাইছে? দিনের আলো আর কিছুক্ষণের মধ্যে ফুরিয়ে যাবে। আমি আর ওখানে অপেক্ষা না করে নিচে নেমে এলাম। সেদিন রাতে যখন আমি বিছানায় শুয়ে পড়লাম, তখন বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে। এ বাড়ির চওড়া দেওয়াল ভেদ করে কানে এসে পৌঁছাচ্ছে মেঘের গর্জন। ঘরের আলো বন্ধ। এই বৃষ্টি ভেজা আবহাওয়ায় প্রকৃতি শীতল হয়েছে। শারীরিকভাবে আরামদায়ক, তবুও আমার মনে তখন যে দুর্যোগের মেঘ জমেছে, তা কিছুতেই মনকে শান্ত হতে দিচ্ছে না। অন্ধকার ঘরে এপাশ ওপাশ করতে লাগলাম। হঠাৎ প্রচণ্ড শীতলতা অনুভব করলাম। বর্ষায় প্রকৃতি শীতল হয়েছে ঠিকই, তবে এ অনুভূতি স্বাভাবিক নয়। রীতিমতো কাঁপুনি শুরু হলো। সেই সঙ্গে একটা সুগন্ধ নাকে পৌঁছালো। অচেনা নয়, এ গন্ধ আমি গত রাতেও পেয়েছিলাম। কম্বল জাতীয় কিছু একটা গায়ে দেওয়া দরকার। বিছানায় তেমন কিছু নেই। উঠে পাশের কাঠের আলমারি থেকে বের করতে হবে। অতএব শোয়া অবস্থাতেই মাথার কাছে রাখা টর্চটা খুঁজে নিয়ে ওঠার জন্য
আলো জ্বালালাম। সঙ্গে সঙ্গে যে দৃশ্য চোখে আমার ভেসে উঠল, তাতে হাত কেঁপে টর্চখানা প্রথমে বুকের উপরে পড়ল, তারপর গড়িয়ে বিছানা থেকে শব্দ করে পড়ল নিচে মেঝের উপরে। আমার মুখ বরাবর হাত দুয়েক উপরে ভেসে রয়েছে বিভৎস এক মুখাবয়ব। মুখখানা থ্যাতলানো, তাজা রক্ত এখনো তা থেকে চুইয়ে বেরোচ্ছে। কি বিভৎস হিংস্রতা সেই মুখে! চুলগুলো বাতাসে ভাসছে। সেই কালো কাপড় পরিহিতা নারী মূর্তি লম্বালম্বি হয়ে ভেসে রয়েছে। পরক্ষণেই সেই মূর্তি বিভৎস এক হুঙ্কার করল। আমার স্বীকৃতি চাই, স্বীকৃতি। নারকীয় অট্টহাসিতে গোটা ঘরখানা কেঁপে উঠল। এই ভয়াবহ পরিস্থিতিতে আমি পাথরের মতো বিছানায় সিঁটিয়ে রইলাম। আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের হলো না। গলা কেমন শুকিয়ে গেছে। ওই অলৌকিক নারী মূর্তি এরপর ভাসতে ভাসতে দেওয়ালের কাছে গিয়ে দেওয়াল বেয়ে হামাগুড়ি দিতে লাগলো। ফিস ফিস করে ক্রমাগত সেই এক শব্দ উচ্চারণ করে চলেছে। হামাগুড়ি দিয়ে সে পৌঁছালো একদম মাথার উপরে। ছাদের নিচ থেকে ঝুলতে লাগলো ওই মূর্তি, যেন গোটা পৃথিবী উল্টে গেছে। আমি সামান্য একটু উঠে বসলাম। ওই মূর্তির দৃষ্টি তখন আমার দিকে নেই। ছাদের নিচে হাঁটতে হাঁটতে সেই যেখানে পিসে মশাইয়ের ছবিখানা ছিল সেদিকে এগিয়ে গেল। তারপর তীব্র আক্রোশে ধারালো নখ দিয়ে ছবিখানাকে ছিন্ন ভিন্ন করতে লাগলো। সেই সঙ্গে উন্মাদিনীর মতো খিলখিল করে হাসতে লাগলো। ছবিটা যখন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক সেই সময় ওই মূর্তি লাফিয়ে পড়ল মেঝেতে। ওই বিভৎস থ্যাতলানো মুখাবয়বে বেরিয়ে আছে দাঁতের শাড়ি। মনে হচ্ছে যেন সমগ্র মুখে কুটিল জিঘাংসা তির্যক হাসি হয়ে প্রকট হয়ে রয়েছে। মুহূর্তের জন্য মনে হলো ওই মুখ কোথায় যেন আমি দেখেছি। এবার সেই মূর্তি ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো আর ফিস ফিস করে বলতে লাগলো, স্বীকৃতি চাই, আমার স্বীকৃতি চাই, স্বীকৃতি। বলতে বলতে সেই অতিলৌকিক নারী মূর্তি ঘরের আবছা অন্ধকারে বিলীন হলো। সব কিছু স্বাভাবিক মনে হতে আমি উঠে মেঝেতে গড়িয়ে পড়া টর্চখানা তুললাম। ওটার আলোর আভাতেই এতক্ষণ ওই অতি প্রাকৃত দৃশ্যগুলো চাক্ষুষ করেছি। সুইচ চেপে ঘরের বৈদ্যুতিক আলোটা জ্বালালাম। গলা একেবারে শুকিয়ে গেছে।
গেলাসে রাখা জলটুকু নিমেষে নিঃশেষ করে ফেললাম। ঘটনার অভিঘাতে তখনও আমার হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটে চলেছে। তালগোল পাকানো প্রশ্নের দল ঝড় তুলেছে মনের মাঝে। পরদিন সকালে একটু দেরি করেই ঘুম ভাঙল। রাতে ওই ঘটনার পর অনেকক্ষণ দু চোখের পাতা এক করতে পারিনি। বেলায় যখন বিনয়বাবু আজ এলেন, তখন আর কোনো রকম সংকোচ না করে গত দুদিন ধরে ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিতভাবে বললাম। কথাগুলো শুনতে শুনতে ভদ্রলোকের চোখ মুখের ভাব কেমন বদলে গেল। তারপর তিনি বললেন, সময় হয়েছে সত্যি কথা সব খুলে বলার। তোমার পিসে মশাই আমার খুবই অন্তরঙ্গ বন্ধু ছিল, সহোদর ভাইয়ের মতো। তাই এই বিষয়টা সম্পূর্ণভাবে একমাত্র তোমার পিসে মশাই, পিসি আর আমি জানি। তোমার দিদির কথা কতটা মনে আছে জানি না, কারণ তার মৃত্যু সংবাদ সেই সময় কোনো আত্মীয়কে জানানো হয়নি। খবর দেওয়া হয়েছিল বেশ কিছুদিন পরে। একটা কারণ অবশ্য ছিল। তোমার দিদি আমাদের এই গ্রামেরই একজন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। যৌবনের স্বাভাবিক স্বভাব, কিন্তু এই প্রেমের ফলস্বরূপ যে ঘটনা ঘটে তাকে ঠিক দুর্ঘটনা বলা যায় কিনা তা নিয়ে আমিও নিশ্চিত নই। আমার নিজের মুখে সে কথা তোমায় স্পষ্ট করে বলতে কিছুটা অস্বস্তি হচ্ছে, কিন্তু বলতে তো হবেই। সেই প্রেমের সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে তোমার দিদি সন্তান সম্ভবা হয়ে পড়ে। বিষয়টা যখন বাড়িতে জানাজানি হয়, তখন স্বাভাবিকভাবেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তোমার পিসে মশাই মেয়েকে ঘরে বন্দি করে। পরিবারের সম্মানের কথা মাথায় রেখে ব্যাপারটাকে সম্পূর্ণ গোপন করা হয়েছিল। পরিবারের বাইরে একমাত্র আমি জানতাম। তোমার পিসে মশাই চেয়েছিল গর্ভপাত করাতে, কিন্তু দিদি কোনোভাবেই রাজি হয়নি। তোমার পিসে মশাই গোপনে কিছু একটা করেছিল, যে কথা আমিও জানি না। রাজনৈতিক ক্ষমতা ছিল, সে কথা তো জানোই। যে ছেলেটির সঙ্গে তোমার দিদির সম্পর্ক ছিল তাকে আর কিছুদিন পর থেকে কোথাও খুঁজে পাওয়া যায় না। টাকা পয়সা দিয়ে তাকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে, নাকি চরম কিছু ঘটেছে তার সঙ্গে, সে কথা কেউ জানে না। তবে এই সম্পূর্ণ বিষয়টা তোমার দিদির কানে পৌঁছায়। চারপাশের এই আঘাত সে আর সহ্য করতে পারেনি। নিজে বেঁচে থাকলে যখন গর্ভের সন্তানকে মেরে ফেলতে হবে বাবার আদেশে, তখন দিশেহারা হয়ে সে সন্তানের সঙ্গেই স্বেচ্ছা মৃত্যুবরণ করে।
ছাদ থেকে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে মুখখানা থেতলে গেছিল। এটাই হলো তোমার দিদির মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা চরম সত্যি। কিন্তু এখানেই সব শেষ নয়। এরপর থেকে এই বাড়ির উপরে যেন অভিশাপ নেমে আসে। তোমার পিসেমশাই বারবার নিজের মেয়েকে স্বপ্নে দেখতে থাকে। স্বপ্নে নাকি সে শুধু বলতো, বাবা, আমার সন্তানের স্বীকৃতি চাই বাবা। তুমি আমায় স্বীকৃতি দাও বাবা। মাঝে মাঝে দেখা যেত তোমার দিদির মতো দেখতে এক নারী মূর্তি বাড়ির এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। চোখের পলকে অদৃশ্য হয়ে যেত সে। উপায়ান্তর না দেখে এরপর এক গুণিনকে ডেকে আনা হয়। আর এই ভৌতিক ব্যাপার তখনই গ্রামের লোকেরা জানতে পারে। তারপর থেকে তারা এই বাড়িতে সচরাচর প্রবেশ করে না। যাই হোক, সেই গুণিন কিছু ক্রিয়া করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে। তবে বলে যে তোমার দিদির অতৃপ্ত আত্মা আবার ফিরে আসবে। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তার মুক্তি নেই। কিন্তু তোমার পিসে মশাইয়ের মাথায় কি চেপেছিল জানি না। এক অসম্ভব জেদ সে মৃত্যু বজায় রেখেছে। তোমার পিসিমা কেমন সরল সাদা মানুষ সে তো তুমি জানো। ইচ্ছা থাকলেও স্বামীর কথাকে অস্বীকার করতে পারেনি কোনোদিন। এমনকি তার মৃত্যুর পরেও স্বামীর সংকল্পকে সম্মান করেছে। তোমার কথা শুনে যা বুঝলাম, যেহেতু তুমি এখন এই গোটা সম্পত্তির অধিকারী, তাই সে এখন তোমার কাছেই স্বীকৃতি চাইছে। এখন তুমি কিভাবে স্বীকৃতি দেবে আমি জানি না, তবে দায়িত্ব এখন তোমার। এ কি অসম্ভব! চরম নিয়তির বারংবার আঘাত। দিদির মৃত্যুর পিছনে গোপন সত্যিটা যেন আমায় বেদনার শিকল হয়ে জড়িয়ে ধরল। কি উপায় আমি জানি না। প্রথমে পিসির মৃত্যু, তারপর দিদির জীবনের যন্ত্রণায় আমার চিন্তা শক্তি অসাড় হয়ে গেল। বিষণ্ণ মনে ভদ্রলোককে বিদায় জানালাম। দিন কাটল, রাত্রি নামল ধরিত্রীর বুকে। আজও মাঝরাতে সেই বিভৎস থ্যাতলানো দিদির অশরীরী উপস্থিত হল। তবে আজ আমার মনে বিন্দুমাত্র ভয় নেই। আমি বললাম, দিদি, আমি তোর ভাই, তোর সন্তানের স্বীকৃতি আমি দেব। জানি না কিভাবে, কিন্তু এটুকু ভরসা কর ভাইয়ের উপরে। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই অশরীরী মূর্তির মুখে লেগে থাকা হিংস্রতা সামান্য ম্লান হল। তারপর মিলিয়ে গেল ঘরের আবছা অন্ধকারে। দিন কাটতে লাগল। পিসির শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলাম। যেদিন এ কাজ হলো সেদিন রাতেই নিজের ঘরে বসে শূন্যের দিকে তাকিয়ে বললাম, দিদি, তোর সন্তানের কোনো নাম রেখেছিলি? কোনো সাড়া পেলাম না। আবার বলতে গেলাম, দিদি, ঠিক তখনই সেই ফিসফিসে কণ্ঠস্বর কানে ভেসে এলো, সবিতা। তারপরেই সব নিশ্চুপ। তবে স্বীকৃতি দেওয়ার উপায় আমি পেয়েছি।
আমি সেই পুরনো বাড়িতেই এরপর একটা অনাথ আশ্রম তৈরি করি। অতিরিক্ত জমি জমা বিক্রি বাটা করে অনাথ আশ্রমের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে সেই টাকা জমা রাখি। এখন সেখানে প্রায় 50 জন শিশু রয়েছে। গ্রামের কয়েকজন ভালো লোক নিয়ে ট্রাস্টি বোর্ড তৈরি করা হয়েছিল ওই আশ্রম দেখাশোনার জন্য। বিনয়বাবু যতদিন বেঁচে ছিলেন তিনি ছিলেন সেই বোর্ডের প্রধান। আমিও সেই বোর্ডে রয়েছি। আমার সমস্ত উইল করা আছে। আমিও যখন এপারের মায়া ত্যাগ করব, আমার সমস্ত সম্পত্তি ওই অনাথ আশ্রম পাবে। আর সেই অনাথ আশ্রমের নাম সবিতা মাতৃ আশ্রম। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা গল্প স্বীকৃতি। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন শিলা, সোমা, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না।